আমাদের এই সমাজে কিছু কিছু এমন ঘটনা হয় যার পরিণতি নৃশংস, কিন্তু সেটাকেই সঠিক পরিণতি বলে মনে করা হয়। আজকের গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, বরং গল্পে সমাজের এক বিশেষ দিককে তুলে ধরা হয়েছে। আমরা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিতে চাই না, শুধু চাই সমাজের কিছু বিশেষ মানুষদের চরিত্রকে তুলে ধরতে। গল্প কলমে আপনাদের আবারও স্বাগত। আজ আপনাদের জন্য শুভদীপ ব্যানার্জির লেখা টিকটিকির লেজ। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্প শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরও, হ্যাঁ, আপনাদের মতো শ্রোতাদের। আপনাদের সাপোর্টের জন্যই আজ আমরা 100 সাবস্ক্রাইবারের খুব কাছে চলে এসেছি এবং চাইব আরও ভালোবাসা, যাতে আমরা 100 সাবস্ক্রাইবারে পা রাখতে পারি। গল্পের প্রধান চরিত্রে সত্যদা, সুজাতা এবং লক্ষ্মী। গল্প পাঠে মনীষ। গল্পের সূত্রধার আমি, সন্দীপন। গল্পের পোস্টার ডিজাইনিং অয়ন। সত্যদার চরিত্রে সূর্য, সুজাতার চরিত্রে পিঙ্কি। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত এবং এডিটিংয়ে সুরিনা মনীষ এডিটিং স্টুডিও। সমগ্র পরিচালনায় সূর্য। শুরু হচ্ছে আজকের গল্প টিকটিকির লেজ। তর্কটা কোথা থেকে শুরু হয়েছিল তা আমি ঠিক জানি না, তবে আগার সাথে গোড়ার যে কোনো সম্পর্ক নেই তা বোঝার জন্য সর্বদা আগাগোড়া শোনার কোনো প্রয়োজন পড়ে না। ক্লাবে আসার পর থেকেই ঘন্টা দেড়েক হয়ে গেল। এর মধ্যে 9-10খানা মন নিয়েই ফেলেছে তর্কটা। এখন তর্কটা চলছে এই ধর্ষণ প্রসঙ্গে। কিভাবে নারী সমাজকে রক্ষা করা যায়, ধর্ষকদের কী শাস্তি হওয়া উচিত না, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ মন্তব্য করছে তাদের রাস্তার মাঝে উলঙ্গ করে মারা উচিত, কেউ আবার বলছেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত ইত্যাদি। এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন সত্যদা তার সুবিখ্যাত হাসিটা হাসলেন। এতক্ষণে আমরা সত্যদার উপস্থিতি টের পেলাম, কিন্তু এই প্রসঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ সত্যদার রহস্যপূর্ণ হাসিটার বিরুদ্ধে আমরা অনেকেই রুখে দাঁড়ালাম। তবে সত্যদার এই ব্যাপারে কোনো কালেই কোনো কিছু যায় আসে না, তাই আজও এলো না। তিনি নিজের খেয়ালেই সিগারেটটা ধরিয়ে একটা প্রকাণ্ড টান দিয়ে জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, টিকটিকির কাটা লেজ কখনো দেখেছো তোমরা? কেটে যাওয়ার পর কেমন ছটপট ছটপট করে, খেয়াল করেছো কখনো? ধর্ষণ প্রসঙ্গের সঙ্গে এই অদ্ভুত প্রশ্নের কোনো যোগসূত্রই আমরা খুঁজে পেলাম না। অবশ্যই সত্যদার হেয়ালি বোঝা আমাদের পক্ষে দুষ্কর, তাই এই বিষয়ে আমিও মাথাটা একটু কমই ঘামাই। সত্যদা সিগারেটটা শেষ করে বললেন, তাহলে গল্পটা শুরু থেকেই বলি তোমাদের। ওর নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মীর মতোই চাঞ্চল্য ছিল। একটু সুযোগ পেলেই শশব্যস্তে পায়ে বেরিয়ে যেত ঘর থেকে। ঘুঙুরগুলো ওর পায়ের সাথেই ছন্দহীনভাবে বাজার চেষ্টা করতো বোধহয়, কিন্তু পারত না। একে তো মোরামের রাস্তা, তার ওপর ওকে দেখে কোলে না নিয়ে কেউ থাকতেই পারতো না, তাই ছোট্ট ছোট্ট নরম দুখানি পায়ে বেশি দূর যেতে পারতো না। চেহারা ছিল বেশ গোলগাল, আর মুখশ্রী ওর মায়ের মতো নয়, তবে কোনো অংশে কমও ছিল না। লক্ষ্মীর মা মানে সুজাতা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। মাঝে মাঝে একটু রাত হতো বাড়ি ফিরতে, তাতে অবশ্য ভয়ের কোনো কারণ ছিল না। কোম্পানির গাড়ি এসে নামিয়ে দিয়ে যেত বাড়ির দরজার সামনে। দু একদিন খুব রাত হলে আমার বাড়ির ল্যান্ড ফোনটাতে ফোন করে সুজাতা জানিয়ে দিত। সেদিন আর ক্লাবে যেতাম না, আমি ঘরেই থাকতাম। বলা তো যায় না, কোনো দরকারে লাগতেই পারে। মাঝে সাঝে ওদের বাড়ি গিয়েই বসতাম আমি, লক্ষ্মীর সাথে খেলতাম, তারপর রাত করে বাড়ি ফিরতাম। সুজাতার স্বামী 3 বছর হলো মারা গেছে। যখন লক্ষ্মীর বয়স সবে ওই 3-4 মাস হবে, তখন একদিন হঠাৎই খবর এলো রাস্তায় অ্যাক্সিডেন্টে শুভ মারা গেছে। যাকগে, সেসব বেশ কিছু বছর আগে কথা। সুজাতাও তারপর সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছে।
আমি ছিলাম ওদের ফ্যামিলি ফ্রেন্ড। সুজাতা, আমি আর শুভ, আমরা তিনজন কলেজে একসাথেই পড়তাম, একসাথে পড়াশোনা করেছি। সে অনেক স্মৃতি, অন্য সময় নয় সেসব বলা যাবে। লক্ষ্মী যখন দুষ্টুমি করত আর সুজাতা শাসনের ভঙ্গিতে চোখগুলো গোল গোল করে লক্ষ্মীর দিকে তাকিয়ে থাকতো, তখন সুজাতাকে দেখে আমার হাসিই পেত। সুজাতাও হাসি আর চেপে রাখতে পারতো না। লক্ষ্মী মায়ের মুখে হাসি দেখে ছোট্ট ডান হাতটা উপরে তুলে মাকে নিজের কাছে ডাকতো। সুজাতা মাথা একটু নিচু করলেই ও দু হাতে মায়ের গলাটা জাপটে ধরতো আর গলায় সজোরে একটা চুমু খেত। তারপর খিলখিল করে হেসে উঠত আর হাসতে হাসতেই ঘরের ভেতর চলে যেত। মাঝে মাঝে আমার পিছু পিছু ক্লাবের রাস্তায় চলে আসতো লক্ষ্মী। যখন আমি বুঝতে পারতাম তখন ওকে কোলে করে নিয়ে ক্লাবের দিকটা একটু ঘুরিয়ে আনতাম আর তারপর মায়ের হেফাজতেই মেয়েকে দিয়ে যেতাম। শুধু দিয়ে যেতাম তাই নয়, কষে কানটাও মুলে দিয়ে যেতাম মায়ের। মা আবার সেই রাগটাই ঝাড়তো মেয়ের ওপর। আমি যথারীতি ক্লাবে চলে যেতাম। সুজাতা জানতো ক্লাবের পরিবেশটা কেমন, মদে মাতাল আর শয়তানের আড্ডা। আমি ক্লাবে গিয়ে নেশাবান করতাম না কোনোদিনই, তবু সুজাতা বারণ করতো আমাকে বারবারই। আমি ক্লাবে যেতাম কেবল ওই ক্যারাম বোর্ড খেলার নেশায়। ওটা আমার ভীষণ প্রিয় ছিল। ওটা ছাড়া অন্য কোনো নেশা আমার তেমন ছিল না। একদিন দুপুরে মাংসের ঝোল ভাত খেয়ে বেশ জুত করে শুয়েছি। উঠে দেখি অন্ধকার নেমেছে বাইরে। ঘড়িতে সন্ধ্যে 7:30 বাজছে। নিজের ওপর বেশ রাগ হলো। ঘুমোলাম একেবারে 7:30। ভাবলাম যাই তবু একবার ক্লাবের দিকটায়, আধ এক ঘন্টার মধ্যে ফিরে আসবো। শ্যাওলা রঙের সোয়েটারটা গলিয়ে নিয়ে রওনা দিলাম ক্লাবের দিকে। লোকজন নেই একটাও। শীতের 7:30 গ্রাম্য লোকেদের রাতই বলা চলে। ঘর থেকে ক্লাবের মিনিট 10-এর পথ। 7 মিনিটের মাথায় ক্লাবের সিঁড়ির কাছে পৌঁছে গেলাম। কিছুটা নিঃশব্দে পা টিপে টিপে উপরে উঠলাম। ঘরের দরজাটা হালকাভাবে ভেজানো ছিল। জুতোটা ধীরে ধীরে খুলতে খুলতে ওদের কথাগুলো কানে ঢুকছিল আমার। ওফ সালা, লক্ষ্মীর মাকে দেখেছিস? কি চেহারা রে মায়েরি, কি বলিস? হ্যাঁ রে তপন, যা বলেছিস একদম ঠিক ভাই। দরজাটা খুলতে যাব, হঠাৎ কথাগুলো কানে এলো। সারা শরীরে রক্ত মুহূর্তে তড়াক করে মাথা চড়ে বসলো আমার। দরজাটা খুলেই সজোরে এক লাথি চালালাম তপনের মুখে। একি তপন, কি এ তো রক্ত রক্ত! নাক ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো ওর। বাকি 3 জনের নেশা ততক্ষণে কেটে গেছে। বাইরে বেরিয়ে এসে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম আমি। সুজাতা ও লক্ষ্মীকে নিয়ে বলা কথাগুলো মাথাতে গিজ গিজ করছিল তখনও। গাটা রি রি করছিল রেগে। কেমন যেন অস্বস্তিতে ছটফট করছিলাম আমি। খাবার দাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম রাতে। পরের দিন সকাল থেকেই কোথাও বেরোয়নি। তারপর 2-3 দিন হয়ে গেছে ক্লাবে যাওয়া পুরোপুরি বন্ধ। সুজাতারও বাড়ি যায়নি ওই কদিন। কয়েকবার ফোনও করেছিল সুজাতা। একদিন কিছুটা বাধ্য হয়েই গেলাম সুজাতার বাড়ি। কথায় ভঙ্গিমায় আমার মনের লুকোনো কথাগুলো বের করে আনতে খুব বেশি কসরত করতে হয়নি ওকে। সব শুনে একগাল হাসলো সুজাতা। আমার হাতে আলতোভাবে হাতটা রেখে ঠান্ডা গলায় বলল, কতগুলো চরিত্রহীন মদ্যপ ছেলের কাছ থেকে একজন বিধবা একলা নারী সম্বন্ধে আর কোন উক্তি আশা করিস তুই? আমার ঘোর কাটলো ততক্ষণে। মনের ভেতর যে একটা চাপা ছটফটানি ছিল সেটা নিমেষে যেন কোথায় মিলিয়ে গেল। এরপর থেকে অভ্যাসটা একটু পরিবর্তন হলো আমার। সকাল থেকে নিজের শিল্প চর্চার মাঝেই ডুবে থাকতাম আমি। আর সন্ধে হলেই সুজাতার বাড়ি গিয়ে আড্ডা দিতাম রোজ।
একদিনে অভ্যাসটা টিকলো না আর। সকাল থেকে শিবাজির তৈলচিত্র আঁকছি সেদিন, শেষ হতে আর অল্প একটুখানি বাকি। মনের ভেতর বেশ একটা তৃপ্তি জাগছে তখন। শিল্পচর্চায় এতটাই মশগুল, সময় জ্ঞান হারিয়েই ফেলেছি। হঠাৎ ল্যান্ডফোনটা বিকট শব্দ করে বেজে উঠল একবার। কাজ ফেলে উঠে যেতে মন চাইল না আমার। ফোনটা বেশ খানিকক্ষণ রিং হয়ে আবার কেটে গেল। দ্বিতীয়বার আবার যখন ফোনটা বাজলো তখন উঠে গিয়ে রিসিভ করতেই সুজাতার কান্না মাখা ভয়ার্ত গলাটা শুনলাম। কথাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না ফোনে। দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার। দেওয়াল ঘড়িতে সন্ধে 7টা। টর্চটা হাতে নিয়ে ছুটলাম সুজাতার ঘরের দিকে। সুজাতার বাড়ির দরজার ছড়িয়ে ছিটিয়ে আছে 8-10টা লোক, আর সুজাতা দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। সুজাতার কাছে গিয়ে শুনলাম লক্ষ্মীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে পাড়াও কোথাও নেই মেয়েটা। বলতে বলতে কেঁদে ফেললো সুজাতা। ওকে ভরসা দিয়ে বললাম, চুপ কর, কোথায় আর যাবে এইটুকু মেয়ে, কাছাকাছি আছে হয়তো কোথাও, তুই চিন্তা করিস না। দুজনেই বেরোলাম রাস্তায়। ঘরের সামনের ভিড়টা আরেকটু বাড়লো ততক্ষণে। আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম ক্লাবের দিকে। চোখে পড়লো কে একটা ছুটতে ছুটতে আসছে ক্লাবের দিকটা থেকে। মানুষটা কাছে আসতে চিনতে পারলাম, এ তো নীরু কাকা। হাঁপাতে হাঁপাতে নীরু কাকা বলল, একটা মেয়েকে ওই প্রাইমারি স্কুলের মাঠের পেছনটায় দেখেছি। আমাদের ক্লাবের গা ঘেঁষেই প্রাইমারি স্কুলটা, আর তার ঠিক পেছনে একপাশে মাঠ আর আরেক পাশে রয়েছে পুকুর। জায়গাটা নির্জনই থাকতো। মুখের কথা শেষ হয়নি তখনও নীরু কাকার। রুদ্ধশ্বাসে ছুটলাম স্কুলের দিকে। স্কুলের পেছনে পৌঁছাতেই শুধু আঙ্গুল তুলে দিক নির্দেশ করলো নীরু কাকা। আমরা এগিয়ে গেলাম ওদিকে। টর্চের আলোটা মাটিতে ফেললাম। তারপর আস্তে আস্তে আলোটা শরীরের ওপর পড়তেই আটকে উঠলাম আমি। হাঁপানি, নিঃশ্বাস সবকিছু এক নিমেষে বন্ধ হয়ে গেল। এই সুযোগে বুকের ঢিপ ঢিপ শব্দটা যেন ছাতি ফেটে বেরিয়ে আসতে চাইলো আমার। আলোটা বন্ধ করে এক ঝটকায় পিছিয়ে এলাম আমি। সব নিঃশ্বাস ছন্দহীনভাবে একসাথে বেরিয়ে এলো বাইরে। সুজাতার হাত চেপে ধরলাম আমি। সারা গায়ে ঘাম দিচ্ছে তখন। এক ঝটকায় হাত ছাড়িয়ে সুজাতা এগিয়ে গেল ওদিকে। নীরু কাকার টর্চের আলোটা জ্বলে উঠল নিষ্ঠুর আমাবস্যা ভেদ করে। চোখের সামনে সে কি ভয়ঙ্কর এক দৃশ্য। নীরু কাকার মুখ দিয়ে একটা ভয়ার্ত গোঙালি শব্দ বেরিয়ে হলো সঙ্গে সঙ্গে। দেখলাম লক্ষ্মীর উলঙ্গ শরীরটা ধুলো মেখে পড়ে আছে মাঠে। বিস্ফারিত দুটি চোখ আকাশের দিকে, হাত দুটো মাথার পাশে অসাড়, পা দুটো ফাঁক হয়ে ছড়িয়ে আছে দুপাশে। আর দুপায়ের মাঝে ওটা কি? ওখানে রক্তাক্ত বড় গহ্বর। এখনো অসহায়ভাবে হাঁ করে আছে ওটা। ওখান থেকে রক্ত গড়িয়ে ধুলোর সাথে দোলা পাকিয়েছে মাটিতে। মাছিগুলো উড়ে উড়ে বসছে বারবার। পাশে জামা প্যান্টটা ধুলোয় মাখামাখি করছে। তার উপর কতগুলো ভারী জুতোর ছাপ। মাথাটা কেমন ঘুরে গেল হঠাৎ করে। গলা জিভ শুকিয়ে গেল আমার। সুজাতার গলায় কোনো শব্দ নেই। এলোমেলো চুলে হাঁটু মুড়ে নির্বাক পাথরের মতো বসে আছে মূর্তিটা। তারপর আস্তে আস্তে রক্তের ওপর হাত বুলিয়ে একেবারে মাছিগুলো তাড়ানো বোধ হয়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নগ্ন রক্তাক্ত ছোট্ট শরীরটাকে তুলে নিল কোলে। উঠে দাঁড়িয়ে সোজা এগিয়ে চলল রাস্তা ধরে। রক্তাক্ত গহ্বর থেকে তখনও গড়িয়ে পড়েছে রক্ত। আমি হতবাক হয়ে চেয়ে রইলাম নারী মূর্তিটার দিকে। তারপর থেকে কেটে গেছে 10-11 মাস। ঘটনাটা ঘটার পর থেকে ওদের বাড়িতে পড়েই থাকতাম আমি। মারধর করে কাঁদাবার চেষ্টা করেছিলাম ওকে অনেক। একটি বারের জন্য কাঁদেনি, কথাও বলেনি বহুদিন পর্যন্ত। একদিন আমার কাছেই মুখ খুলেছিল শেষে।
ওর মস্তিষ্কে দেহ সুখ দানের পাগল চিন্তা বাসা বেঁধে ফেলেছিল ততদিনে। ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমার সাধ্যের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। মাস 6 পর আমার চোখের সামনেই একদিন বাড়িতে খদ্দের আসা শুরু হলো ওর। আমি আর পারলাম না, ওকে দেখে মনটা কেঁদে উঠল আমার। ওকে ফিরিয়ে আনার চেষ্টা বৃথা ছিল, তাই ঘরে যাওয়াটাই বন্ধ করে দিলাম ওর। কিন্তু তাতেও শান্তি ছিল না মনে, মনটা পড়েছিল দোটানায়। ল্যান্ডফোনটা বাজলেই ছুটে যেতাম ধরতে। 1 মাসে একটাও ফোন আসেনি ওর। তারপর না যাওয়াটাই কোথাও না কোথাও গিয়ে অভ্যেস হয়ে দাঁড়ালো। খবর পেতাম মাঝে মাঝে সুজাতার ঘরে রোজ অনেক লোকের সমাগম। পুরুষ সেবা রমরমিয়ে চলছে ওর। লক্ষ্মীর গল্পটা ভুলেই গিয়েছিল সবাই। হঠাৎ একদিন গ্রামে পুলিশ এলো। বিষয়টা আমি যেটা আন্দাজ করেছিলাম সেটা একেবারেই নয়। সুজাতার খবরটা বোধহয় তখনও পৌঁছায়নি অদ্দূর। তপন বলে একটা ছেলে নিখোঁজ হয়েছিল গ্রাম থেকে। শেষবারের মতো রাত্রেই ওকে ক্লাবের ছেলেরা দেখেছিল। মদ্যপ্ত অবস্থায় ক্লাব থেকে বাড়ি ফিরছিল তপন। তারপর সকাল থেকে পুরো একটা দিন পেরিয়ে গেলেও তার আর খোঁজ পাওয়া যায়নি। তখন খবর দেওয়া হয় পুলিশকে। সেই বিষয়ে তদন্তের জন্যই পুলিশের গ্রামে আসা। জলজান্ত জোয়ান তাগড়া একটা ছেলে হঠাৎ করে কোথাও উদয় হয়ে যেতে পারে সেটাই দেখার। তাই 2-4 দিন তদন্ত চালালো পুলিশ পুরো দমে। তারপরেও যখন কোনো সুরাগ পাওয়া গেল না, তখন ঘর থেকে পালিয়ে গেছে এই মনে করে পুলিশ তদন্ত ইতি টানল। গ্রামের লোক অনায়াসে তা বিশ্বাস করে নিল। এরপর আরো 2 দিন পেরিয়ে গেল, আবার গ্রামে পুলিশ এলো। এবার ব্যাপারটা আরো গুরুতর। সুজয় বলে একটা ছেলের দেহ পাওয়া গেল তার নিজের ঘরের ভেতর থেকে। মৃতদেহ, লিঙ্গচ্ছিন্ন অবস্থায় উলঙ্গ রক্তাক্ত শরীরটা পড়েছিল বিছানায়। নৃশংসতার সকল গণ্ডি লঙ্ঘন করেছিল এই ঘটনা। পুলিশেরও গা শিউড়ে উঠেছিল এই ঘটনা। নো মোটিভ, নো ক্লু। কোনো চুরি ডাকাতি হয়নি। চুরি গিয়েছিল শুধুমাত্র একটাই জিনিস, পুরুষাঙ্গটাই। এরপর ঘটনাটা নিয়ে হুলস্থুল পড়ে যায় সারা রাজ্যে। প্রতিটা খবরের কাগজে বেরিয়ে গেছিল খবরটা। পুলিশের নজরদারি আরো বাড়তে থাকে। রাত হলেই পুলিশের একখানা জিপ রোজ টহল দিতে এদিক ওদিক ঘুরে বেড়াতো। এইভাবেই প্রায় 2 মাস গ্রামে কিছু শোনা গেল না আর। পুলিশের টহল দেওয়াটা কমলো রাতে। প্রায় আধ ঘন্টা পর পর 2 জন পুলিশের লোক হাঁক দিয়ে দিয়ে পেরোতো রোজ। একদিন রাত্রি প্রায় 11টা নাগাদ হবে। ভীষণ হইচই শুনে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। ক্লাবের দিকটা থেকে আওয়াজটা আসছিল। ওদিকে গিয়ে দেখি ভিড় জমেছে কিছুটা। ভিড় ঠেলে সামান্য এগোতেই দেখি বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ। ক্লাবের সিঁড়ির শেষ ধাপটায় রক্তমাখা সাদা কাপড় পরে বসে আছে এক মহিলা। কাঁধ থেকে শাড়ির আঁচলটা পড়ে গেছে নিচে। এলোমেলো খোলা চুল, নিজের হাতের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে মূর্তিটা। আর তার 2 হাতে রক্তাক্ত নরম 2খানা মাংসল পিণ্ড, কেমন যেন টিকটিকির কাটা লেজের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে। ডান হাতেরটা লাফিয়ে পড়লো মাটিতে। এদিক ওদিক থেকে টর্চের আলো পড়লো মাটিতে। টর্চের আলোয় যা দেখলাম, রক্ত জল হয়ে গেল আমার। এতক্ষণ টিকটিকির লেজের মতো যেগুলো লাফাচ্ছিল, সেগুলো রক্তাক্ত কাটা 2খানা পুরুষাঙ্গ। ভিড় ঠেলে বাইরে এসে বমি করে ফেললাম আমি। একটা বিকট হাসির আওয়াজ এলো কানে। কেই পিশাচিনি। এই ঘটনার দিন 5 মধ্যেই গ্রাম ছেড়েছিলাম আমি। বিচারে ফাঁসি হয়েছিল সুজাতার। পুলিশ সুজাতার ঘর থেকে 2টো ফার্মার হাইড্রেটের বোতল পেয়েছিল, আর তার ভেতরে সুন্দরভাবে সাজানো ছিল 2খানা পুরুষাঙ্গ। মৃত্যুর আগে সুজাতা নাকি ওগুলোকে দেখতে চেয়েছিল, একবার খেলতে চেয়েছিল ওগুলোকে হাতে দিয়ে। টিকটিকির লেজের মতো লম্ফমান চির ক্ষুধার্ত অঙ্গগুলো
যা মৃত্যু ডেকেছিল লক্ষ্মীর। সত্যদা একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না সেদিন সুজাতা ঠিক ছিল না ভুল, তবে তারপর থেকে এলাকায় একটাও ধর্ষণের ঘটনা আমি আর শুনিনি। এই গল্পে সুজাতার ফাঁসি হয়তো হলো, কিন্তু এরকম অনেক সুজাতাকে আমাদের এই সমাজে দরকার। একমাত্র তাদের জন্য এরকম হাজার হাজার লক্ষ্মী প্রাণে বেঁচে যাবে এবং কয়েকশো বিবেকহীন চরিত্রের বিনাশ হবে। শুনছিলেন আজকের গল্প টিকটিকির লেজ, রচনা শুভদীপ ব্যানার্জি। গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এতে আমরা মোটিভেট হব এবং আরও ভালো কিছু গল্প আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। গল্প কলমে আমরা আবারও ফিরবো আরও এক নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।